নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্প পাঠের আসলে আমি চৈতালি চক্রবর্তী আবারও তোমাদের জন্যে দুটি গল্প নিয়ে এসেছি গল্প পাঠ করার জন্য। আজকে আমার শরীরটা কদিন ধরেই খুব একটা ভালো নয় আর কি। তো আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো করে শোনাতে। মানে বুঝতেই পারছো আমি ঢাকা দিয়ে রেখেছি। গতকাল অবধি আমার জ্বর ছিল এবং কথা বলতে পারছিলাম না, গলার মধ্যে ইনফেকশন হয়েছে। ঠাকুরের আশীর্বাদে আজকে অনেকটা ভালো, তাই তোমাদের সামনে চলে এসেছি। আমাকে আমার কর্তামশাই বলে দিয়েছেন যে আমাকে ঠিকঠাক শোনাও যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। আমি একটু সময় অপেক্ষা নিই। আমার কিছু বন্ধু আছেন, তারা আসেন। হ্যাঁ জয়িতাদি, তুমি দেখছো? সঞ্জীবন রয় দাশগুপ্ত ওয়াচিং। শুভ সন্ধ্যা তোমাদেরকে। যেটা আমি বলছিলাম যে সাময়িক আর কি শরীর খারাপের জন্য হয়তো একটু আস্তে আমি লো ভয়েসে তোমাদেরকে গল্প পাঠ করে শোনাতে পারবো। গতকালের থেকে আজই অনেকটা ভালো আছি। হ্যাঁ দিদি, এসে গেছো। মোটামুটি অনেকেই এসেছো দেখতে পাচ্ছি। এবার আমি গল্প পাঠ শুরু করে দিচ্ছি। আজকে প্রথম গল্প হরিহর আত্মা, লিখেছেন শিশির বিশ্বাস। মাত্র কয়েক মিনিটের জন্য ভুটভুটি ধরা গেল না। হরিশঙ্কর যখন ঘাটে পৌঁছলেন, শেষ ভুটভুটি তখন এগিয়ে গেছে অনেকটাই। রাতে খড়গলির ঘাট থেকে জিরাট যাবার এটাই শেষ ভুটভুটি। অথচ রাত এমন কিছু বেশি নয়, সবে 8টা। তার ওপর আজ সপ্তমী পুজো। বছর কয়েক আগেও এই দিনে রাত ভোর ভুটভুটি চলত। এই বাইচর থেকে দল বেঁধে মানুষ পুজো দেখতে যেত ওপারের জিরাটে। জিরাট থেকেও অনেকে আসতো বাইচরের পুজোয়। তখন গোটা 5 পুজো হতো এই দিকেও। গ্রাম হলেও বাইচর তখন হেলাফেলা নয়, মস্ত গ্রাম। হাজার কয়েক মানুষের বাস, 3টে স্কুল, বিডিও, পঞ্চায়েত আর ইরিগেশন অফিস গম গম করত। নদীর ভাঙনে মাত্র বছর 15-র মধ্যে সব শেষ। বাড়ি জমি হারিয়ে অনেকেই গ্রাম ছেড়ে গেছে। যারা আছে তারা দিন গুনছে, যদি কোনোদিন মা গঙ্গা ফির মুখ তুলে তাকান সেই আশায়। এই খড়গলি ঘাটের কাছেও আগে বড় একটা পুজো হতো। এই সপ্তমীর রাতে তখন মানুষের ঢল, মেলা, দোকানপাট, নাগরদোলা, চরকি পাক আর নৌকা বাইচ। সন্ধ্যের পরেও আলোর রোশনাই মানুষের মেলা। আর আজ নিশুতি থমথমে রাত। ঘাটের পাশে ছোট্ট এক দোকান, মহামায়া স্টোর্স। একসময় বেশ বড় ছিল এই দোকান, পাওয়া যেত সব কিছু। এখন টিম টিম করে টিকে আছে। শেষ ভুটভুটি ছেড়ে যেতে ঝাঁপ ফেলার তোড়জোড় করছিল বছর 15 বয়সের একটি ছেলে। হরিশঙ্করকে দেখে ভুরু কুঁচকে বলল, জ্যাঠামশাই, যে এই রাতে কোথায় চলেছেন? জ্যাঠামশাইয়ের উত্তর, হ্যাঁ রে ভাই, জিরাট যাব। কিন্তু ভুটভুটি যে ছেড়ে গেল জ্যাঠামশাই। সে তো দেখছি, দেখি গিয়ে কোনো জেলে নৌকা পেয়ে যাব ঠিক। ছেলেটার নাম কিশোর। বিলক্ষণ চেনে গ্রামের এই প্রবীণ মানুষটিকে। বলল,
এই রাতে একা নৌকার খোঁজ পাবেন? চলেন, আমিও সঙ্গে যাই। জ্যাঠামশাইয়ের উত্তর, না রে বাপু, সামনেই পরীক্ষা তোর, বাড়ি যা তো এবার, সময় নষ্ট করিস নে। প্রায় হাঁ হাঁ করে উঠলেন হরিশঙ্কর। বড় ভালো ছেলে কিশোর। বাড়িতে বাবা অসুস্থ, মা ছেলে মিলে এই দোকানের উপর নির্ভর করে কোনো মতে টেনে চলেছে সংসার, সেই সাথে পড়াশোনাও। এবার উচ্চ মাধ্যমিক দেবে, হয়তো সেই সকালের পর পেটেও কিছু পড়েনি ছেলেটার। শহর কলকাতার ছেলেরা ভাবতেও পারে না এসব। মানুষটার মুখের দিকে তাকিয়ে কিশোর আর কথা বাড়ালো না। কি ভেবে দোকানের এক কোণা থেকে হাত দুয়েক লম্বা মোটা একটা লাঠি এগিয়ে দিয়ে বলল, এটা রাখেন জ্যাঠামশাই। হরিশঙ্কর এবার আর আপত্তি করলেন না, বরং খুশি হলেন। রিটায়ার করেছেন আজ প্রায় বছর 10। 70-এর কোঠার বয়স হলেও দেখে বোঝার উপায় নেই, মনের জোরও অসাধারণ। এই শেষের ব্যাপারটা অবশ্য হরিশঙ্করের আজন্ম। খুব গরিব ঘরের মানুষ ছিলেন, এই কিশোর ছেলেটার মতোই মানুষ হয়েছিলেন খুব কষ্টের মধ্যে। তারপর স্ত্রী যখন মারা যায়, 2 ছেলে তখন একেবারেই নাবালক। কলকাতায় ভাড়া বাড়িতে থাকেন, দেখাশোনা করা কেউ নেই। বলা যায় 2 ছেলের কথা ভেবেই ফিরে এসেছিলেন বাইচরের এই গ্রামের বাড়িতে। কষ্ট হলেও এই বাইচরের থেকেই কলকাতায় আপিস করেছেন। ফিরতে অনেক রাত হয়ে যেত, তবে তাতে ছেলেদের সমস্যা হয়নি। বাড়িতে কাজের মানুষ ছিল, আর ছিল হরনাথ। বড় ভালো মানুষ ছিলেন এই হরনাথ। ছেলেবেলার বন্ধু, একই ক্লাসে পড়তেন। কেউ সামান্য টিফিন আনলেও দুজন ভাগ করে খেতেন। সবাই বলতো হরিহর আত্মা। পড়া শেষ করে হরনাথ গ্রামের স্কুলেরই মাস্টারি শুরু করেছিলেন। বিয়ে থা করেননি, 2 ছেলেকেই তিনি সঁপে দিয়েছিলেন তার হাতে। হরনাথও বিমুখ করেননি, হরিশঙ্করের 2 ছেলেকেই তিনি দেখাশোনা করতেন। হরিশঙ্করের 2 ছেলেই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিদেশে বড় চাকরি করে। বাবাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাজি করাতে পারেনি। বরং রাত দুপুরে ছেলের যখন ফোনে বাবার খবর নিত, সামান্য বিরক্তই হতেন কখনো। আসলে 2 ছেলে বিদেশে চলে যাবার পরেও হরনাথের সাহচর্যে হরিশঙ্কর কখনো একাকিত্ব বোধ করেননি। 2 বন্ধু তখনও সেই আগের মতো, সেই হরিহর আত্মা। কিন্তু হঠাৎই শেষ হয়ে গেল সব। মর্মান্তিক এক ঘটনায় হঠাৎই মারা গেলেন হরনাথ। হরিশঙ্করের দুঃখ এই কারণে আরো যে সেই সময় তিনি দেশেও ছিলেন না। সেবার বড় ছেলে শিবশঙ্কর একরকম জোর করে বাবাকে নিয়ে গিয়েছিল তার সঙ্গে। তিনি ঘুরে আসবেন এরকম একটা মনস্থ করেছিলেন। বলাও হয়েছিল হরনাথকে, কিন্তু রাজি করানো যায়নি। হরিশঙ্করের এখন মনে হয় ছেলের কথায় রাজি না হলে হরনাথ এভাবে হয়তো চলে যেত না। কথাটা ভুল নয় খুব। ছেলেদের কাছে মাসখানেক ছিলেন হরিশঙ্কর, তার মধ্যেই ঘটে গিয়েছিল মর্মান্তিক ব্যাপারটা। বন্ধু চলে যাবার পরে সময় কাটাতে হরনাথ সন্ধ্যের দিকে নবস্বাক্ষরদের স্কুলে পড়াতেন। মাইল 5 পথ, গঙ্গার পাড় ধরে সাইকেলে যাওয়া আসা করতেন। সেদিনও গিয়েছিলেন, রাতে ফেরার সময় অন্ধকারে বুঝতে পারেননি। খানিক আগে কখন পাড় ভেঙে সেই পথ হারিয়ে গেছে নদীতে। বেশ জোরেই আসছিলেন। সাইকেল নিয়ে যদি
জলে গিয়ে পড়তেন তো বেঁচে যেতেন হয়তো, কিন্তু শূন্যে ছিটকে উঠে মাথা ঠুকে গিয়েছিল সামনে ভাঙন কোলের শক্ত মাটিতে। ঘাড় ভেঙে তৎক্ষণাৎ মৃত্যু। হরনাথ ওই হঠাৎ মৃত্যুর পরে বড্ড একা হয়ে গিয়েছিলেন হরিশঙ্কর। নইলে আজ এভাবে একা পথে বেরোতে হয় না। কবিগানের টানে এভাবে কতদিন রাত বিরেতে দুজন পাড়ি জমিয়েছে গ্রামের পথে। দিব্যি গল্পে মজে কোথা দিয়ে পেরিয়ে গেছে সময়। আসলে সেই ছেলেবেলা থেকে দুজনেরই কবিগানের দিকে টান। কোথাও কবিগানের আসর বসেছে, খবর পেলেই ছুটতেন। হরনাথ তো এসব নিয়ে খানিকটা ভাবনা চিন্তাও করতেন। আসরে দুই কবিয়ালে চাপানোত্তর সামান্য খুঁত হলেই বন্ধুকে বলতেন, এটা ঠিক হলো না রে হরি। তবে তরজা বা খেউর নয়, ওদের পছন্দ ছিল মালসি আর সখী সংবাদ। সিনেমা টিভির জাঁতাকলে পড়ে বাংলার এইসব ক্লাসিক জিনিস আজ হারিয়ে গেছে প্রায়। তেমন উঁচুদারের কবিয়ারও আর নেই। তবুই গ্রামের দিকে এখনো টিন টিন করে টিকে আছে কোনো মতে। তাই কোথাও কবিগান হচ্ছে খবর পেলেই দুই বন্ধু যত দূরেই হোক ছুটতেন। অন্যথা হয়নি আজও। তবে জিরাটের ওদিকে আজ যে কবিগানের আসর তা আগে থেকে জানতে পারেননি হরিশঙ্কর। আসলে হরনাথের মৃত্যুর বড় একটা ধাক্কা দিয়ে গেছে তাকে। বাড়ি থেকে আজকাল তেমন আর বের হন না। তবু আজ সপ্তমী বলেই সন্ধ্যের পর পঞ্চায়েত মাঠের দিকে গিয়েছিলেন। ওখানে এখনো ছোট করে পুজো হয় একটা, খবরটা সেখানেই পেয়েছিলেন। আর তারপর দেরি করেননি এক মুহূর্ত। খবরটা যার কাছ থেকে পেয়েছিলেন সেই নন্দপাল অবশ্য বারণই করেছিলেন। বলেছিলেন, এই রাতে একা নাইবা গেলেন হরিশঙ্কর দা, দিনকাল তো ভালো নয়। কিন্তু বলা বাহুল্য হরিশঙ্কর তাতে কান দেননি। তবে ঘাটে যে ভুটভুটি পাবেন না সেটা ভাবেননি। তবে মনস্থির করতেও সময় লাগেনি। যদিও বেশ জানেন এই রাতে কোনো মাঝি নৌকা পাবেন কিনা বা পেলেও রাজি করাতে পারবেন কিনা। তবে সেই সব নয়, হরিশঙ্করের মাথায় তখন পাক খাচ্ছিল হরনাথের কথা। আসলে কবিগানের সঙ্গে হরনাথের স্মৃতি যে জড়িয়ে আছে ভীষণভাবে। মানুষটার মৃত্যুর পর এই প্রথম চলেছেন কবিগানের আসরে। ভাবতে ভাবতে কিশোরের দেওয়া সেই লাঠিটা হাতে নদী পাড় ধরে দ্রুত পথ চলছিলেন হরিশঙ্কর। পথের ধারে বেগুন ক্ষেত, লক লক করে বেড়ে ওঠা গাছে চমৎকার বেগুন ধরেছে। কিন্তু ভাঙনে ক্ষেতের অনেকটাই ইতিমধ্যে তলিয়ে গেছে নদীতে। নতুন পথ এখন ক্ষেতের ভিতর দিয়ে। পায়ে পায়ে মুড়িয়ে গেছে অনেক গাছ। এদিকে বেশিরভাগ জমিতেই তাই চাষবাস বন্ধ। ফাঁকা জমিতে কাশফুলের ঝাড় দোল খাচ্ছে বাতাসে। ছলাৎ ছলাৎ শব্দে ঢেউ আছড়ে পড়ছে পারে, ভাঙা ঢেউয়ের চাঁদের ঝিকিমিকি। কিন্তু যতদূর চোখ যায় কোনো নৌকার দেখা পেলেন না। কাশফুলের ফাঁকা জমিটা পার হয়ে পোড়া এক আমলিচুর বাগান। কতক গাছ ভেঙে নদী গর্ভে চলে গেছে, কতক হেলে পড়ে দিন গুনছে। সেই বাগানের কাছে এসে হঠাৎ তার নজর পড়ল ভাঙা পাড়ের নিচে ছোট্ট এক নৌকা। শুধু তাই নয়, অদূরে বাগানে এক গাছের তলায় দুটো মানুষ। ওকে দেখে ঝট করে সেধিয়ে গেল ঝোপের অন্ধকারে। আর তবে ব্যাপারটাকে পাত্তা না দিয়ে হরিশঙ্কর এগিয়ে যাচ্ছিলেন নৌকার দিকে।
হঠাৎ অন্ধকার ফুঁড়ে সেই লোক দুটো বের হয়ে এলো। কর্কশ গলায় বলল, এ বুদ্ধা বাঘ। এই গ্রামেরই জন্ম হরিশঙ্করের। অপরিচিত কেউ কোনোদিন এভাবে তার সঙ্গে কথা বলেনি। আজও এই অঞ্চলে যথেষ্ট সম্মান তার। তবু ব্যাপারটা গায়ে না মেখে এগিয়ে চললেন। আর তখনই গাছপালার ফাঁকে আবছা আলোয় নজরে পড়ল ব্যাপারটা। বাগানে মালিদের জন্য একসময় ছোট একটা ঘর ছিল, যা এখন পরিত্যক্ত। জোনা কয়েক মানুষ ধরাধরি করে সেই ঘরের ভিতর থেকে মুখ বন্ধ বড় একটা ভারী বস্তা নিয়ে চলেছে নৌকার দিকে। ব্যাপারটা দেখে হরিশঙ্করের বুঝতে বাকি রইল না লোকগুলো সাধারণ নয়। এভাবে এগিয়ে যাওয়া ঠিক হয়নি একেবারেই। মুহূর্তে পিছন ফিরতে যাবেন, লোক দুটো ছুটতে এলো ওর দিকে। একজনের হাতে একটা বড় ভোজালি। কেউ কর্কশ করে চেঁচিয়ে উঠল, মার ডালো বুদ্ধা কো। যৌবনে একবার তাড়া করে ডাকাত ধরেছিলেন হরিশঙ্কর। এত সহজে হার মানার পাত্র তিনি নন। ভোজালি হাতে লোকটা ততক্ষণ এগিয়ে এসেছে আরো। হাতের লাঠিটা ধরাই ছিল। মুহূর্তে সেটা চালিয়ে দিলেন তার মাথা লক্ষ্য করে। আর তো চিৎকার করে লোকটা মুহূর্তে মাটিতে পড়েই স্থির হয়ে গেল। এমনটা হবে ভাবতেও পারেনি তার সঙ্গী। তবে এসব অভ্যেস আছে তার। হতবুদ্ধি ভাবটা কাটিয়ে উঠতে তার সময় লাগলো না। মুহূর্তে কোমরের শার্টের তলায় হাত ঢুকিয়ে বের করে আনলো একটা দেশি পিস্তল। লোকটার সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকতে পারে ভাবেননি হরিশঙ্কর। তবু সামলে উঠে ফের হাতের লাঠি চালালেন। ওদিক থেকে আগ্নেয়াস্ত্র গর্জে উঠল সেই মুহূর্তে। এক ঝলকা আগুন আর কান ফাটানোর শব্দ। জ্ঞান হারিয়ে ফিরেছিলেন হরিশঙ্কর। তবে সেটা বোধ হয় মুহূর্তের জন্য। চোখ মেলেই বুঝলেন পড়ে আছেন মাটিতে। পাশে একটা মানুষ, বয়স প্রায় তারই কাছাকাছি। তবে অন্ধকারে না মুখটা দেখতে পেলেন না। মুহূর্তে ধর্মড়িয়ে উঠে বসে চারপাশে তাকালেন। সেই লোক দুটোকে দেখতে পেলেন না কোথাও। মাটিতে চাপ চাপ রক্তের দাগ শুধু। হাঁ করে তাকিয়ে আছেন। পাশের লোকটা বলল, সাবাস মশাই, লাঠির দুই ঘাই সন্ডা দুটোকে শেষ করে দিলেন। এলে মাছে বটে। কিন্তু কিন্তু কোথায় তারা? এর মধ্যেই সরে পড়ল। অবাক হয়ে হরিশঙ্কর বললেন, কি দরকার মশাই অত খোঁজে? যাচ্ছে চলুন দেখি, সরে পড়ি। এরপর থানা পুলিশ হবে, মেলা ঝামেলা। যুক্তি মন্দ নয়। এই বয়সে সব হ্যাপা না থাকাই ভালো। চটপট উঠে পড়লেন তিনি। পাশের লোকটা বলল, চলুন বাড়িতে পৌঁছে দিয়ে আসি। শরীরটা বেশ ঝরঝরে হয়ে উঠেছে। তবু লোকটার কথা ফেলতে পারলেন না। যা কাণ্ড হলো, এরপর আর ঝুঁকি না নেওয়াই ভালো। বললেন, তাই চলুন, কিন্তু আপনাকে যে ঠিক চিনতে পারলাম না। এদিকে নতুন বুঝি? কিন্তু লোকটা সেই কথা জবাব না দিয়ে দ্রুত পথ চলতে লাগলো। তাল দিতে না পেরে একটু পিছিয়েই পড়েছিলেন হরিশঙ্কর। হঠাৎ এক ব্যাপার ঘটল। নদীর পাড় ধরে সরু পায়ে চলা পথ। সামনের মানুষটা দ্রুত এগিয়ে চলেছেন। আবছা চাঁদের আলোয় হরিশঙ্করের নজরে পড়ল সামনের মানুষটা যেখান দিয়ে চলেছেন সেটা বড় একটা ফাটল। সাবধান করতে যাবেন, ফাটলটা আরো হা হয়ে উঠল। দুলে উঠল মাটি। বিশাল চাঙড়টা ভেঙে পড়বে এক্ষুনি। ছুটে গিয়ে হরিশঙ্কর যখন তাকে টেনে আনলেন, তার প্রায় সঙ্গে সঙ্গে বিশাল চাঙড়টা হুড়মুড় করে ভেঙে পড়ল নদীতে। ধন্যবাদ মশাই।
হাঁপাতে হাঁপাতে লোকটা বলল। এই নিয়ে আরো একবার প্রাণ পেলাম, কিন্তু সে কথা কানেই গেল না হরিশঙ্করের। ততক্ষণে মানুষটার মুখের দিকে নজর পড়েছে। বিস্ময়ে হতবাক হয়ে বললেন, আরে হরনাথ, তুই এখানে কি করে এলি? কেন, আসতে নেই বুঝি? ম্লান হাসি হাসলেন অপক্ষ। আসলে ব্যাপার কি জানি, সবাই ভুল খবর দিয়েছিল তোকে। আমি মরিনি রে, দেখতেই পাচ্ছিস বেঁচে আছি, দিব্যি আছি। অবশ্য আজ এইভাবে তুই না বাঁচালে অন্যরকম হয়ে যেত। কিন্তু কিন্তু সবাই এমন মিথ্যে রটালো কেন? ভুরু কুঁচকে উঠল হরিশঙ্করের। সে অনেক কথা, পরে শুনিস। তা নাকি বল, এই রাতে একা ওদিকে যাচ্ছিলি কোথায়? আর বলিস কেন, তুই নেই তাই একাই বের হয়েছিলাম কবি গান শুনতে। তার হলো কই? খুশিতে দু চোখ জল জল করে উঠল হরিশঙ্করের। কবি গান? আনন্দে দু চোখ নেচে উঠল হরনাথেরও। কোথায় রে? জিরাটের ওইদিকে, ষষ্ঠীতলার। তাহলে চল যাই। হরিশঙ্করের কথা কেড়ে নিয়ে হরনাথ বললেন, কতদিন যে দুজনে একসাথে কবি গান দেখিনি। কিন্তু যাবে কি করে? শেষ ভুটভুটি তো চলে গেছে। এতক্ষণ খুঁজে একটা নৌকাও তো পেলাম না। কি দরকার নৌকার? হরিশঙ্করের কথা প্রায় তুড়ি মেরে উড়িয়ে দিলেন হরনাথ। চল, হেঁটেই পার হয়ে যাই। বলতে বলতে বন্ধুর হাত ধরে হরনাথ নেমে পড়লেন জলে। হরিশঙ্কর অবাক হয়ে দেখলেন কারোর গোড়ালি ডুবল না, দিব্যি হেঁটে চলেছেন জলের ওপর দিয়ে। সেই কতদিন আগের মতো খুশিতে গল্প করতে করতে দুই বন্ধু চলতে লাগলেন ষষ্ঠীতলার মাঠে কবি গানের আসরের দিকে। প্রথম গল্প হরিহর আত্মা, লিখেছেন শিশির বিশ্বাস। আমি পাঠ করে শোনালাম। তোমরা বলো তোমাদের এই গল্প কেমন লেগেছে। আমি এরপর দ্বিতীয় গল্পে যাব। সেনরিটা এসেছো, সুদীপ্তা এসেছো, শুভ সন্ধ্যা সবাইকে। বলো তোমাদের এই গল্পটা কেমন লেগেছে। খুব ভালো লেগেছে সুদীপ্তা, ধন্যবাদ। আমি চেষ্টা করছি ভাই ঠিকঠাকভাবে তোমাদের প্রেজেন্টেশন করতে, আর কি পড়তে। গলার অবস্থা খুব একটা ভালো না। জয়িতাদি, তোমার খুব ভালো লেগেছে, শুনে খুব ভালো লাগলো। তুমি সাহিত্যিক মানুষ, বুঝতে পারবে, বলতেও পারবে। তো জীবনের ঘটনা সাহিত্য বারবারই বলি, কার জীবনে কখন কি ঘটে আমরা ঠিক জানি না আর কি। পরবর্তী গল্পে যাচ্ছি, গলাটা ঠিক থাকতে থাকতে। পরবর্তী গল্প শেষ বংশধর, লিখেছেন শ্যামল দত্ত চৌধুরী। সরি। প্রথম রাতেই টের পেয়েছিল অনির্বাণ। টিমটিমে আলোয় সে তার সারা দিনের অভিজ্ঞতা মাকে লিখতে বসেছিল। অবনী কাকা নাতনির হোম টাস্কের খাতা থেকে কয়েকটা পাতা ছিঁড়ে ওকে দিয়েছেন। এক একটা পাতায় লিখছে আর পাশে সরিয়ে রাখছে অনির্বাণ। আজ সকালে এখানে পৌঁছবার পর থেকে অনেক ঘটনা ঘটে গেছে। বেশ গুমোট আবহাওয়া, জানালাগুলো খোলা থাকলেও বাইরের গাছপালাতে নিঃশ্বাস প্রশ্বাসের হাওয়া নেই। অথচ এই অবস্থায় হঠাৎ অনির্বাণের কাগজগুলো ঘরের মধ্যে উড়ে বেড়াতে লাগলো। ওর মাথার উপরে এদিকে ওদিকে কাগজ ভেসে বেড়াচ্ছে। এই প্রক্রিয়ার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পেল না পদার্থবিদ্যার ছাত্র অনির্বাণ।
গ্রামে অনির্বাণদের পিতৃপুরুষের ভিটে প্রায় ধ্বংস হতে বসেছে। সে মার কাছে শুনেছে যে এক সময় নাকি 20 মাইলের মধ্যে ওদের মতো পাকা বাড়ি আর একটাও ছিল না। নরোত্তম রায় ছিলেন এই অঞ্চলের সেকালের এক ডাকসাইটে প্রতাপশালী জমিদার। বারান্দার শেষ প্রান্তে নরোত্তম রায়ের এক অয়েল পেইন্টিং আজ দেখেছে অরিন্দম। ধুলি মলিন মাকড়সার জালে প্রায় অদৃশ্য, তবু বোঝা যায় তামাটে চওড়া মুখ, ঘাড়ে গর্দানে দশাশয়ী চেহারা, কুস্তিগিরের মতো। ক্রোধী চোখ দুটো ছবিতেও যেন ঠিকরে বেরোচ্ছে। পূর্বপুরুষের জমি জিরের চাষবাস ছিল, কিন্তু নিন্দুকেরা বলতো তাদের প্রকৃত উপার্জন উপায় ছিল নাকি ডাকাতি। সাধারণত তারা নিজেরা ডাকাতি করতে বেরোতেন না, একদল বিশ্বস্ত লেঠেলকে পাঠানো হতো, যারা জান দেবে তবু মুখ ফুটে কর্তার বিরুদ্ধে রা কাটবে না। লেঠেলরা ছিপ নৌকায় চড়ে কিংবা পায়ের রণ পা বেঁধে দূর দূরান্তের গ্রামে গিয়ে নৃশংস ডাকাতি করে আসত। শোনা যায় নরোত্তম রায় নাকি কখনো সখনো স্বয়ং যেতেন ডাকাতি করতে, এবং কোনো কোনো সময় তার হিংস্র আচরণ লেঠেল ডাকাতদের বুকেও ভয় ধরিয়ে দিত। লোকে বলে কোনো এক বিধবা নারীর 4 ছেলে মেয়েকে হত্যা করার অভিশাপে নাকি নরোত্তম রায় নিজেও নির্বংশ হয়ে যাবেন। নরোত্তম রায় তার ছিল 7 ছেলে, তারা নাবালক ছিলেন, অর্থাৎ সাবালক হয়ে ওঠার আগেই একে একে মারা গিয়েছিল। তিনি কেবল ছোট ছেলে সুরেশ্বরের বিয়ে দিতে পেরেছিলেন। মৃত্যুর আগে সুরেশ্বর 2টি সন্তানের জনক হয়েছিলেন। ছেলের নাম মনোহর, মেয়ের নাম ভাগীরথী। বালক বয়স থেকেই মনোহর বড়ই শান্তশিষ্ট স্বভাবের। লেখাপড়ার আগ্রহ ছিল তার। প্রজাদের দুঃখ দুর্দশার সময় তাদের পাশে গিয়ে দাঁড়াতেন। কিন্তু ভাগীরথী, সে একেবারে ভিন্ন প্রকৃতির। সে ছিল দুরন্ত, ডানপিটে এবং নিষ্ঠুর। ওই কিশোরীর বয়সে তার স্বভাবের হিংস্রতা প্রজাদের সন্ত্রস্ত করে তুলত। একবার এক বিড়াল ছানা রাত্রিবেলা কেঁদে কেঁদে বাড়ির কাউকে ঘুমোতে দেয়নি। কনকনে শীতের রাত, সকালে আলো ফুটতেই ভাগীরথী খিড়কির বাইরে ছাইয়ের গাদা থেকে বিড়াল ছানাটাকে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল পুকুরের মাঝখানে। বাড়ির দাসী চাকররা ওকে জমের মতন ডরাতো। ঠাকুরদা নরোত্তমের স্নেহ, বাপ মা মরা নাতনি ভাগীরথীর ওপর গভীরভাবে নেমে এসেছিল। নিরীহ মনোহরকে তিনি খুব একটা আমল দিতেন না। হয়তো ভাগীরথীর স্বভাবে নরোত্তম নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, বৃদ্ধ নরোত্তম মৃত্যুর কিছুকাল আগে আইনের মাধ্যমে প্রিয় নাতনি ভাগীরথীকে ত্যাগ করেছিলেন। বিশেষ আদেশ দিয়ে তার জমিদারির ত্রিসীমানায় ভাগীরথীর প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। এর কারণ কেউ জানে না। লোকমুখে শোনা যায় শ্মশানের ভবানী মন্দিরে তখন ভাগীরথী তন্ত্র সাধনা করত। কে যেন দেখেছিল ঘোর নিশিরাতে জটাধারিণী এক ভৈরবী একলা হেঁটে হেঁটে প্রান্তর পার হয়ে চলে যাচ্ছে। তার কয়েকদিনের মধ্যেই অসুস্থ নরোত্তম রায়ের মৃত্যু হয়েছিল। মনোহর রায়ের পুত্র সুদর্শন এই এলাকায় প্রথম প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। রায় বংশের পুরুষ স্বল্পায়ু। সুদর্শন রায়ও বেশি দিন বাঁচেননি। ইনি অনির্বাণের পিতা। 2 বছরের ছেলে অনির্বাণকে নিয়ে তার মা চলে আসেন মামাদের কাছে মথুরাপুরে। আদিগ্রামের সঙ্গে সম্পর্ক
সম্পূর্ণ ছিন্ন হয়ে যায়। অনির্বাণ মেধাবী ছাত্র। আগাগোড়া পরীক্ষায় ভালো ফল দেখিয়ে সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় মাস্টার্স করেছিল, এখন রিসার্চ করছে। ওদিকে সুদর্শন রায়ের মৃত্যুর পরে দেশের বাড়ি দেখাশোনার অভাবে অবহেলায় ভেঙে পড়ছিল। রায়বাড়ির নায়েব অবনী কাকা চিঠিপত্রে যোগাযোগ রাখতেন অনির্বাণের মায়ের সঙ্গে। অবনী কাকার স্বনির্বন্ধ অনুরোধে এত বছর পরে মা অনির্বাণকে পাঠিয়েছেন ওই বসত বাড়ির আর জমি জমার একটা আইনসম্মত বিলি ব্যবস্থা করার জন্য। সকালে নদীর ঘাটে নামতে কাদায় পা ডুবে গিয়েছিল অনির্বাণের। ধান ক্ষেতের আলে আলে আধ ঘন্টা হেঁটে শেষে পৌঁছেছে পিতৃপুরুষের গ্রামে। অবনী কাকাকে আগে থেকেই জানানো ছিল তিনি বৃদ্ধ হয়েছেন। একজন মানুষ গিয়েছিল অনির্বাণকে পথ চিরিয়ে আনতে। ওদের বাড়ির দরজা খুলিয়ে একটা ঘর বাসের উপযোগী করে রাখা ছিল। এলো মুড়ি আর গুড়। দুপুরের খাওয়া হবে অবনী কাকার বাসায়। অনির্বাণের মার প্রশংসায় বৃদ্ধ পঞ্চমুখ বললেন, তিনি রায় পরিবারের সঙ্গে 60 বছর জড়িয়ে আছেন, কিন্তু কখনো এমন লক্ষ্মীমন্ত বুদ্ধিমতী বউ দেখেননি। শুনে অনির্বাণের খুব ভালো লাগলো। বেলার দিকে বৈষয়িক আলোচনা হলো অবনী কাকার সঙ্গে। তারপর রোদ একটু পড়লে ঘুরে দেখা। সন্ধে হওয়ার আগে কয়েকজন মাতব্বর মতন লোক এলো শলা পরামর্শ দিতে। পরদিন পঞ্চায়েত অফিসে যাবে অনির্বাণ। অন্ধকার নামার আগে তারা চলে গেল তরবর করে। একটা বিদ্যুতের পোল থেকে কারেন্ট টেনেছে ক্লাব ঘরে। অনির্বাণ আসছে খবর পেয়ে অবনী কাকা ছেলেদের ধরে কয়ে রায়বাড়ির একটা ঘরে টিমটিমে বাল্বের আলোর ব্যবস্থা করে রেখেছিলেন। অবনী কাকার লোক বারান্দায় একটা হারিকেনও জ্বালিয়ে রেখেছে। বাইরে যেতে দরকার হবে তো অনির্বাণের। আজ সারাদিনে যত তথ্য জোগাড় করেছে অনির্বাণ তার বিশদ বিবরণ লিখে সে মার কাছে পাঠাবে তার মতামতের জন্য। অবনী কাকার সঙ্গে কথা বলে ঠিক করা আছে তিনি কাল সকালেই একটা লোককে পাঠাবেন ওই চিঠি সমেত মথুরাপুরে। কিন্তু লিখতে বসেই এই বিপত্তি। কাগজগুলো হাওয়ায় ভেসে ভেসে উঠছে, যদিও বিন্দুমাত্র হাওয়া কিছু আছে নাকি বোঝা যাচ্ছে না, মানে বিন্দুমাত্র হাওয়া নেই ঘরটায়। একটু থমকে গেল অনির্বাণ। এমন অদ্ভুত ঘটনার মানে কি? ভুতুরে কাণ্ড? ভূত বলে আবার কিছু আছে নাকি? হঠাৎ কে যেন সজোরে ধাক্কা মারল তাকে। তার হাত ধরে টানছে। চেয়ারের হাতল আঁকড়ে ধরল অনির্বাণ। কিছুতেই সে চেয়ার ছেড়ে উঠবে না, কিন্তু কোনো প্রবল অদৃশ্য শক্তি ওকে টেনে হিচড়ে তুলে দিল। তারপর পিঠে ধাক্কা মারতে মারতে বের করে দিল ঘর থেকে। হতভম্ব অনির্বাণ অসহায় মতন দাঁড়িয়ে রইল বারান্দায়। তার চোখের সামনে ঘরের দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। অনির্বাণ ঠেলে দেখল ভিতর থেকে বন্ধ। ঘুটঘুটে অন্ধকারে তার গা শিরশির করে উঠল। বারান্দার কোণ থেকে হারিকেনটা তুলে নিভু নিভু শিখা বাড়িয়ে দিল অনির্বাণ। তারপর ঠান্ডা মাথায় ভাবতে বসল এই ঘটনা বুদ্ধিগ্রাহ্য ব্যাখ্যা কি হতে পারে। সে আজ গ্রামে ঘুরে বুঝতে পেরেছে অনেকেই তার আবির্ভাব ভালো চোখে দেখছে না। বিষয় সম্পত্তির ভাগ বাটোয়ারা কোনো কালেই সোজা সরল ছিল না, এখনো নেই। তবে কি কোনো কায়েমি স্বার্থ কাজ করছে? অনির্বাণকে ভূতের ভয় দেখিয়ে তাড়াতে চাইছে? অবনী কাকা পাকা পোক্ত বিষয়ী মানুষ, তার স্বার্থে কি আঘাত লাগলো? পরদিন দেখা হলো অবনী কাকাই কথাটা তুললেন। বাবা, রাতে ভালো ঘুম হয়েছিল তো? অনির্বাণ তার মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো, বলল,
আপনি কি ভাবলেন একলা পোড়ো বাড়িতে আমি ভূতের ভয় পাবো? ও বাড়িতে ভূত টুত আছে নাকি? অবনী কাকা চোখ সরিয়ে নিয়ে বললেন, তুমি বড় হয়ে প্রথম এখানে আসছো, ভেবেছিলাম আমার ভিটেতেই তোমার থাকার ব্যবস্থা করব। কিন্তু তোমরা শহরে লেখাপড়া শেখা ছেলে, আমার বাসায় হয়তো কষ্ট হতো তোমার, তাই শেষে তোমাদের বসত বাটিতেই থাকার বন্দোবস্ত করলাম। রাতের দিকে ওদিকে কেউ সেদ হয় না তো, তাই এখনো চোর গুন্ডাদের আস্তানা হয়ে ওঠেনি। ব্যাপারটা আমাকেও খুব অবাক করেছে অবনী কাকা। ওরকম একটা বিশাল বাড়ি শূন্য পড়ে আছে, অথচ কেউ জবরদখল করেনি, অ্যান্টি সোশ্যালদের আড্ডা হয়ে ওঠেনি। এর কারণ কি? তোমার বাবা সুদর্শন রায় খুব বুদ্ধিমান মানুষ ছিলেন এবং বিদ্বানও মানুষ ছিলেন। এলাকার সকল মানুষ তাকে ভক্তি শ্রদ্ধা করত, কিন্তু প্রয়োজনে শাসন করতে পারার ক্ষমতাও ছিল তার। তোমার ঠাকুরদা মনোহর রায় আবার সেই তুলনায় একেবারেই সরম মাঠিন মানুষ। তিনি জেলে পাড়ার এক প্রজার ঘরে পড়ে থাকতেন, যে জন্য তার অপযশ উঠেছিল। তার আমলেই প্রথম টের পাওয়া যায় যে কোনো অশরীরী দুষ্ট আত্মা রায়বাড়িতে বাসা বেঁধেছে। মনোহরের পিতামহ নরোত্তম রায় তখনও বেঁচে, বুড়ো হয়ে ঢুকছে রোগ ব্যাধিতে, দুটো পা পঙ্গু, শরীরে ঘা, বিছানা ছেড়ে নড়তে পারে না। একদিন দেখা গেল পশ্চিমে বাঁশঝাড়ের ভিতরে তার লাশ পড়ে আছে। তাকে যেন কেউ টেনে হিঁচড়ে বাড়ির বার করে দিয়েছে। একটা বড় নিঃশ্বাস ফেলে অবনী কাকা বলতে লাগলেন, তোমাকে আজ বলি বাবা, আমার ধারণা মনোহর রায় বাইরে বাইরে রাত কাটাতেন কিছু একটা ভয়ানক ভয়ে। তোমার বাবার আমলেও একই দৌরাত্ম্য চলেছিল। সেই জন্য সুদর্শন রায় বাড়ির পশ্চিম অংশটায় তালা মেরে স্ত্রী পুত্র নিয়ে চলে আসেন পূবের দিকটায়। অনেক ওঝা বদ্যি এসেছিল, কেউ কিচ্ছু সুরাহা করতে পারেনি। তারপর তোমার বাবা মারা গেলেন অপঘাতে, তোমার মা শিশু কোলে চলে গেলেন মথুরাপুরে। রায়বাড়ি বন্ধ হয়ে পড়েছিল। মাঝে অবশ্য বদমাশদের আড্ডা হয়ে উঠেছিল। এক রাতে তাদের 4টে লাশ পাওয়া যায় মজাপুকুরের কাদায়। দু চোখে নিদারুণ ভয়ের চিহ্ন ছিল তাদের। অনির্বাণ সে রাতেও থেকে গেল পিতৃপুরুষের বসত ভিটেই। অবনী কাকার গেও গল্পও বিশ্বাস হয়নি তার। বাড়িটা ঘিরে কিছু একটা রহস্য নিশ্চয়ই আছে, কিন্তু তা যে বুদ্ধির অগম্য অনির্বাণের বিজ্ঞানী মন যে কথা মানতে পারছে না। তবু পরিবেশের জন্যই হয়তো একটা গা ছমছমে ভাব মাঝে মাঝেই চেপে ধরছে। ঘরে টিমটিমে বাল্ব জ্বলছে, তবু হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে টেবিলের উপর রাখলো। মাখে লেখা অসমাপ্ত চিঠিটা শেষ করতে হবে তো। টেবিলে পাতাগুলো পরপর সাজানো, ছোট্ট একটা পাথর দিয়ে চাপা। অবনী কাকার মুখে শোনা গল্পটাও লিখবে মাকে। কাল সকালে চিঠিটা খামে ভরে পাঠাবে মথুরাপুরে। শুতে শুতে রাত হয়ে গেল। লণ্ঠনের আলো একটু কমিয়ে শুয়ে পড়ল অনির্বাণ। হঠাৎ তার মাথার বালিশটা কেউ সরাত করে টেনে নিল। অনির্বাণ অবাক হয়ে দেখল বালিশ তছনছ হয়ে তুষারপাতের মতন তুলো ঝরছে তার গায়ে মাথায়। তড়াক করে বিছানায় উঠে বসল সে। যথাসাধ্য শান্ত কণ্ঠে বলল, তুমি কে? কেন ভয় দেখাবার চেষ্টা করছো? এটা আমার বাড়ি, আমি রায় বাড়ির বংশধর।
এখান থেকে আমাকে তাড়াবার অধিকার কারণ নেই। সাহস করে বলল বটে অনির্বাণ, কিন্তু অনুভব করে তার হৃৎপিণ্ড দ্রুত তালে চলছে। সহসা ওর চোখের সামনে টেবিলের পাথরটা সরে গিয়ে একটা করে মাকে লেখা চিঠির পাতা ভাসতে ভাসতে জানালা দিয়ে বেরিয়ে যেতে লাগলো। ভয়ের সঙ্গে এবার বেদম রাগ হলো তার। অনিবার চিৎকার করে বলে উঠল, তবে রে, আই দেখি তোর কত ক্ষমতা, আমাকে বাড়ি থেকে তাড়াবার চেষ্টা। এই আমি প্রতিজ্ঞা করছি, বাড়ি ঘর সাফ করিয়ে আমি এবার নিজে এখানে বাস করব। দেখি তুই আমাকে কি করতে পারিস। কিছুক্ষণ সব চুপচাপ, কেবল লণ্ঠনের শিখা বেয়ে গেল নিজে থেকে। তারপর টেবিলের উপরে কলমটা চলতে শুরু করলো। সাদা কাগজে খসখস শব্দে কিছু লিখছে। অনির্বাণ সাহস সঞ্চয় করে কাছে গিয়ে পড়ল। আঁকাবাঁকা অক্ষরে লেখা আছে, আমি ভাগীরথী। চমকে উঠলে অনির্বাণ। ভাগীরথী? তার ঠাকুরদা মনোহর রায়ের সেই ডানপিটি নিষ্ঠুর বোন? সে নাকি ত্যায্য হওয়ার পরে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। আজই বিকেলে গ্রামের একজন বৃদ্ধ লোকের কাছে অনির্বাণ শুনেছে ভাগীরথী গোপনে তন্ত্র সাধনা করত। রায়বাড়ির পশ্চিম দুয়ার পেরিয়ে মজাপুকুরের ধারে বাঁশঝাড় ছাড়িয়ে নদী তীরে শ্মশানে ছিল তার পঞ্চমুণ্ডির আসন। অমাবস্যার রাত্রে সিদ্ধি লাভের আশায় ভবানী মন্দিরে সে শিশু বলি দিত। গায়ের লোকে সন্দেহ করত, কিন্তু নরোত্তম রায়ের ভয়ে ঘটনা থানা আদালত পর্যন্ত গড়াতে পারেনি। ক্রমে নরোত্তম রায়ের কানে গেল কথাটা। তিনি তখন ঘোরতর রোগশয্যায়। খুব রেগে গিয়ে তিনি আদরের নাতনি ভাগীরথীকে উইল বানিয়ে ত্যায্য ঘোষণা করেছিলেন। মনোহরকে ডেকে কিছু নির্দেশ দিয়ে গিয়েছিলেন গোপনে। তারপর ভাগীরথীকে কেউ আর চোখে দেখেনি। অবনী কাকা কি আর এইসব ঘটনা জানেন না? নাকি ইচ্ছে করেই বোধহয় পরিবারের কলঙ্কের কথা অনির্বাণের কাছে চেপে গেছেন। আবার কলমটা আঁকাবাঁকা অক্ষরে চলতে শুরু করলো। এ আমার বাড়ি, দাদু ত্যাগ করেছে, কোথায় যাব? দাদা মনোহর আমাকে পশ্চিমের উঠোনে কুপিয়ে মেরে পুঁতে রেখেছে গোয়াল ঘরে। প্রতিশোধ চাই, রক্ত রক্ত, ওই আমার বাড়ি, আমার আমার আমার। দাদুর দাদার সুদর্শনের রক্ত পান করেছি আমি, এবার তোর পালা। হঠাৎ অনির্বাণ দেখলো লণ্ঠনটা তীব্র বেগে তার দিকে ছুটে আসছে, যেন কেউ ছুঁড়ে মেরেছে জোরে। সে কোনো মতে মাথা বাঁচিয়ে দৌড়ে ঘরে বাইরে পালায়। শুনতে পেল পিছনে লণ্ঠনটা দেয়ালে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেছে। মশারি তোষক মুহূর্তে জ্বলে উঠল দাউ দাউ করে। ঊর্ধ্বশ্বাসে অনির্বাণ ছুটতে লাগলো গ্রামের লোকবসতির দিকে। ওদিকে ধীরে ধীরে আগুন বাড়তে বাড়তে সম্পূর্ণ বাড়িটাকে গ্রাস করে ফেলল। ছুটতে ছুটতে অনির্বাণ অনুভব করল একটা মিশ কালো ঝোড়ো হাওয়া স্তম্ভ দ্রুত এসে তাকে ঘিরে ঘুরপাক খাচ্ছে। সেই অনির্বাণকে প্রান্তরের উপর দিয়ে সবরে টানতে টানতে নিয়ে চলল শ্মশানের দিকে। পরদিন ওকে ভবানী মন্দিরের গর্ভগৃহে খুঁজে পাওয়া গিয়েছিল। অনির্বাণ তখন বদ্ধ উন্মাদ। গল্পটি শেষ হলো। শেষ বংশধর লিখেছেন শ্যামল দত্ত চৌধুরী। এবার তোমরা একটু বলো তোমাদের এই দুটি গল্পই কেমন লেগেছে। আজকে মোটামুটি এই দুটি গল্পই তোমাদের পরিবেশন করতে পারলাম, পাঠ করে শোনাতে পারলাম। জানি না কতটা ভালো করতে পেরেছি,
গলার অবস্থা তো খুব একটা ভালো না, চেষ্টা করেছি তোমাদেরকে ভালো করে পড়ে শোনাতে, গল্পের মর্মার্থ বোঝাতে আর কি। তোমরা যদি একটু বলো তোমাদের কেমন লেগেছে তাহলে খুব ভালো হয়। আচ্ছা, সুদীপ্তা বলছো খুব ভালো লাগলো দিদি, জয়িতাদিও খুব ভালো বলছো। ঠিক আছে দিদি, তাহলে এবারে আমাকে তোমরা বিদায় দাও। আবার সামনের সপ্তাহে আরও হ্যাঁ ভাই, খুব ভালো লেগেছে, শুনে ভালো লাগলো। হ্যাঁ, চেষ্টা করছি ভালো থাকার। তোমরা তো আছোই, আগের থেকে একটু বেটার হয়েছি, আশা করি সামনের দিন আরও ভালো হবে। রঞ্জিতা লিখছো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভাই। তোমাদের ভালো লাগলেই আমার পড়া সার্থক, ভালো লাগে। তবে আজকে এই পর্যন্তই, তোমরা সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো, কারণ আমাদের এখানেও ভীষণ জ্বর জারি হচ্ছে এবং আমার যেরকম হয়েছে প্লাস ডেঙ্গু হচ্ছে পাড়ায়, খুবই ডেঙ্গু, কারণ আমাদেরই বন্ধু সেনুনিটার ছেলেরই হয়েছে। তো আমাদের পাড়াতে পেছন দিকে যে বসতি আছে সেখানেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তুমি নিজেও খুব ভালো থেকো। থ্যাংক ইউ রঞ্জিতা, চেষ্টা করেছি ভাই এই গলা নিয়ে তোমাদেরকে একটু ভালো করে শোনাতে, যাতে গল্পগুলো তো ঘটনা, তো এই ঘটনাগুলোকে ঠিকভাবে প্রেজেন্টেশন না করতে পারলে বোঝা যায় না আর কি। চেষ্টা করেছি বলতে পারো, এর থেকেও ভালো হয় যারা আরও ভালো বক্তা আছেন তারা আরও ভালো বলতে পারেন। আমি ভাই অত ভালো বক্তা নই, নিজের মতো করে বলার চেষ্টা করি, তবু যদি তোমাদের ভালো লাগে খুব ভালো লাগবে। মৌ এসেছিস একদম শেষের পর্যায়ে, শুনে নিস, রেকর্ডিং ইউটিউবে দেওয়া থাকবে। আজকে ভাই, আজকে আমাকে অনুমতি দাও, আজকের মতন আমার গল্প পাঠ শেষ। সামনের দিন আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আজকে এই পর্যন্ত, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সবার প্রেয়ারটা দেওয়া দরকার। আজকে আসি, নমস্কার, শুভরাত্রি।